আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই কার্ডিওমায়োপ্যাথি নিয়ে। সো বেসিক্যালি কার্ডিওমায়োপ্যাথি বলতে আমরা আসলে কী বুঝি? সহজভাবে আমাদের যে হার্ট, আমরা জানি আমাদের হার্টের এখানে আসলে তিনটা লেয়ার আছে, রাইট? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। সো হোয়াট হ্যাপেন্স যে আমাদের হার্টের এখানে যে মায়োকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়ামে কোনো একটা রোগ হয়েছে, মায়োকার্ডিয়ামে কোনো একটা প্যাথোলজি আছে, যেই প্যাথোলজির কারণে মায়োকার্ডিয়াম ক্যান নট ফাংশন প্রপারলি। তাহলে মায়োকার্ডিয়ামের কোনো একটা প্যাথোলজির কারণে সেইটার দেখা যাচ্ছে ওখানে যে ওটার যে মেকানিক্যাল ফাংশন ছিল, সিস্টল বা ডায়াস্টল, সেটা সে ঠিকমতো করতে পারছে না। অথবা এমনও হতে পারে যেখানে ইলেকট্রিক্যাল ডিসফাংশনও হতে পারে। ইলেকট্রিক্যাল আমাদের যেই এসএ নোড থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা তৈরি হয় সেটা যেমন প্রোপাগেট করে আসে এবং সেইটার প্রোপাগেশনের পরে যে মাসল কন্ট্রাকশন হয় সেখানে ইলেকট্রিক্যাল সিগন্যালিং পাথ হয়ে সিগন্যালিং সহজ কথা ইলেকট্রিক্যাল যে ফাংশনটা আছে সেখানেও দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে ডিসফাংশন হতে পারে, যেটা ওভারঅল মায়োকার্ডিয়ামের ফাংশনকে আসলে অল্টার করবে। তাহলে যে কোনোভাবে একটা মায়োকার্ডিয়ামে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিসফাংশন হচ্ছে এবং এই ডিসফাংশনটা হওয়ার পেছনের মূল কারণ কি? দ্য ডিজিজ প্যাথোলজি উইদিন দ্য মায়োকার্ডিয়াম ইটসেলফ। ইজ দিস হ্যাপেন্স, তখন আমরা এই কন্ডিশনটাকে আসলে বলছি দিস ইজ কার্ডিওমায়োপ্যাথি। এখন আমাদের হার্টের ডিসফাংশন কিন্তু অনেক কারণে হতে পারে, যেটা দেখা যাচ্ছে যে হার্টের নিজস্ব কোনো রোগ না, অথবা এমনও হতে পারে হার্টের নিজস্ব রোগ, কিন্তু এখানে প্রাইমারিলি মায়োকার্ডিয়াম ইজ নট দ্য সোর্স অফ প্যাথোলজির কারণটা ডিফারেন্ট। সেটাকে কিন্তু আমি মায়োকার্ডাইটিস বা মায়োকার্ডিস, সেটাকে আমরা কিন্তু কার্ডিওমায়োপ্যাথি আসলে বলছি না। কার্ডিওমায়োপ্যাথি তখনই বলি যখন স্পেসিফিকভাবে আমাদের মায়োকার্ডিয়ামের প্যাথোলজি, মায়োকার্ডিয়াম ইজ ইনভলভড, সেই জায়গাটাতে আমরা আসলে কার্ডিওমায়োপ্যাথি আসলে বলি। সো নর্মালি আসলে আমরা যেটা দেখি যে এখানে আমাদের কেন কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে, এটার পেছনে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। এটার কারণ আমরা এভাবে আলোচনা করতে পারি যে একটা হলো আমাদের প্রাইমারি কন্ডিশন বা প্রাইমারি কার্ডিওমায়োপ্যাথি, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কার্ডিওমায়োপ্যাথি। সো প্রাইমারি হচ্ছে দ্য প্যাথোলজি ইজ কমপ্লিটলি অরিজিনেটিং ফ্রম দ্য মায়োকার্ডিয়াম ইটসেলফ। লাইক এখানে এমন একটা হইতে পারে যে একটা জেনেটিক কোনো একটা অ্যাবনর্মালিটিস আছে। যেমন আমরা আসলে অনেকগুলো কেস দেখি যেখানে অটোসোমাল ডমিনেন্ট বা অটোসোমাল রিসেসিভ বা এক্স লিঙ্কড আমাদের কিছু কন্ডিশন আছে, ইনহেরিটেড প্যাটার্ন, যেখানে আসলে আমরা দেখি যে পার্টিকুলারলি পেশেন্টের ক্ষেত্রে মায়োকার্ডিয়াম ইনভলভমেন্ট হচ্ছে। যেমন জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমাদের একটা কন্ডিশন আছে, নাম হচ্ছে HOCM, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো এটা আসলে অটোসোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন, যেখানে আমরা আসলে দেখি পার্টিকুলার জেনেটিক মিউটেশন থেকে একটা পেশেন্টের মায়োকার্ডিয়াম ফাংশনাল ইম্পেয়ারমেন্ট সেখানে হচ্ছে, মেকানিক্যাল ইম্পেয়ারমেন্ট আমরা সেখানে হতে দেখি। সো এটা পুরাটাই প্রাইমারি একটা কন্ডিশন। সো এইরকম যে মূল সমস্যাটা, মূল প্যাথোলজিটা মায়োকার্ডিয়ামের সাথে রিলেভেন্ট, সেটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন। সেকেন্ডারি কন্ডিশন কি? যে এমন একটা ডিজিজ যেটা আসলে অন্য একটা জায়গার ডিজিজ, বাট ওইটার একটা কমপ্লিকেশন হিসেবে বা ওইটার একটা ম্যানিফেস্টেশন আমরা মায়োকার্ডিয়ামে হতে দেখছি। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করি একটা কন্ডিশন আছে হিমোক্রোম্যাটোসিস। সো হিমোক্রোম্যাটোসিসের কাহিনী কি? দেখা যাচ্ছে এটা দুইভাবে আমরা আসলে পাই, অ্যাকোয়ার্ড কেসও আছে, ইনহেরিটেড কেসও আছে। আমি ইনহেরিটেড কেসটাই বলি, সেটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ একটা কন্ডিশন, অটোসোমাল রিসেসিভ একটা কন্ডিশন, যেইটার কারণে আয়রন মেটাবলিজমে একটা ইম্পেয়ারমেন্ট হয়। সো ওভারঅল আয়রন ওভারলোড হয়। এখন যখন পেশেন্টের আয়রন ওভারলোড হচ্ছে, আয়রন ওভারলোডের কনসিকুয়েন্সে আমরা দেখি যে এই এক্সেসিভ আয়রন ডিফারেন্ট অর্গানে ডিপোজিটেড হচ্ছে। ডিফারেন্ট অর্গানে ডিপোজিট হচ্ছে বলতে সেটা প্যানক্রিয়াসে ডিপোজিট হইতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডে ডিপোজিট হইতে পারে, একইভাবে মায়োকার্ডিয়ামেও ডিপোজিট হতে পারে, স্কিনে ডিপোজিট হতে পারে, এবং যেখানে সে ডিপোজিট হচ্ছে সেই অনুযায়ী আমি কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পাচ্ছি। সো এখন এই হেমাক্রোম্যাটোসিস বা আয়রন ওভারলোড হলে সেই আয়রন মায়োকার্ডিয়ামেও যখন ডিপোজিট হচ্ছে, তখন সেইটার কারণে মায়োকার্ডিয়ামেও আমি কিছু প্যাথোলজি হচ্ছে, সেটার জন্য মায়োকার্ডিয়ামের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, ডিসফাংশন হচ্ছে। তাহলে এই যে মায়োকার্ডিয়াম এখানে ইনভলভড হলো এবং ইট ইজ ডিউ টু অ্যানাদার কজ, এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি টাইপ অফ কন্ডিশন। তাহলে
প্রাইমারি রিজনও আছে, সেকেন্ডারি রিজনও আছে, বাট ওভারঅল মূল বেসিক হচ্ছে মায়োকার্ডিয়াম ইনভলভড হবে এবং সেইখানে আলটিমেটলি পেশেন্ট হয় মেকানিক্যাল ডিসফাংশন নিয়ে আসতে পারে বা ইলেকট্রিক্যাল ডিসফাংশন নিয়ে আসতে পারে, অথবা বোথ মাইট বি প্রেজেন্ট। এবং সেই জন্য আমরা দেখব পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ম্যানিফেস্টেশন আছে। নর্মালি কি হয়, যদি মায়োকার্ডিয়াম ঠিকমতো কাজ করতে না পারে, যদি ডিসফাংশন হয়, আলটিমেট নেট রেজাল্ট হচ্ছে আমরা দেখব যে এটার মূল কাজ কী ছিল, সিস্টোল বা ডায়াস্টোল করা, তাই তো? আমাদের যে কার্ডিয়াক যে মায়োসাইট, মায়োকার্ডিয়ামের মধ্যে যে কার্ডিয়াক মায়োসাইট, এর মূল কাজ কি? সিস্টোলের সময় কন্ট্রাক্ট করা, ডায়াস্টোলের সময় সে রিল্যাক্স হয়ে ডায়াস্টোল করবে। সো আইদার সিস্টোলের প্রবলেম বা ডায়াস্টোলের প্রবলেম বা বোধ জায়গাতেও প্রবলেম হইতে পারে। তাহলে সিস্টোল বা ডায়াস্টোল যদি ডিসফাংশন হয়, হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট? বোথ ওয়েতেই এন্ড রেজাল্ট হচ্ছে হার্ট ফেইলার। বোথ ওয়েতেই এন্ড রেজাল্ট হচ্ছে হার্ট ফেইলার। এবং এই কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট আমাদের কাছে ম্যাক্সিমাম টাইম আইদার হার্ট ফেইলার নিয়ে আসে, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে অ্যারিথমিয়া নিয়েও আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যারিথমিয়া নিয়েও আসতে দেখি এবং দেখা যাচ্ছে বোথ ওয়েতেই, লাইক কিছু কিছু জায়গায় ফ্যাটাল অ্যারিথমি হয়, অ্যারিথমিক কন্ডিশন থেকে পেশেন্ট সাডেন ডেথ, এমনও হতে পারে পেশেন্ট হার্ট ফেইলার থেকেও মারা যেতে পারে। সো দুই ধরনের প্রেজেন্টেশনই আসলে আমরা হতে দেখি। সো দিস ইজ কার্ডিওমায়োপ্যাথি। এখন কথা হচ্ছে আমাদের যে কার্ডিওমায়োপ্যাথি যা আছে, মোটা দাগে আমরা আসলে তিনটা বেসিক ক্লিনিক্যাল প্যাটার্ন আসলে এখানে দেখতে পাই। সো তিনটা প্যাটার্ন কি কি? একটা প্যাটার্ন হচ্ছে আমাদের ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, এটাকে আমরা সংক্ষেপে ডিসিএম এভাবে লিখি। একটা হচ্ছে আমাদের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এটাকে আমরা সংক্ষেপে এইচসিএম এভাবেও লিখতে পারি। আর একটা কন্ডিশন হচ্ছে আমাদের রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি। সো আমরা মোটা দাগে তিনটা প্যাটার্নে আসলে কার্ডিওমায়োপ্যাথি হতে দেখি। সো তিনটা প্যাটার্নে কোথায় কী হচ্ছে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। তাহলে একটা প্রথমে আসি ডায়ালেটেড টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি। সো এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের হার্ট ডায়ালেটেড হয়ে গেছে। তাহলে যখন আমি বলছি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, সেখানে সমস্যা কি? দ্য হার্ট ইজ ডায়ালেটেড। এখন এখানে ওভারঅলভাবে কার্ডিয়াক যে মাসল আছে এটা একটু হাইপারট্রফিড থাকতে পারে, নাও থাকতে পারে, বাট আলটিমেটলি ডায়ালেটেড হয়ে আছে। এখন ডায়ালেটেড হয়ে থাকলে সমস্যা কী? আমরা যে ফিজিওলজি পড়েছি সেখানে আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল পড়ছি, যে আমরা পড়ছিলাম যে একটা হার্ট ডায়াস্টোলের সময় যতটা আমরা দেখবো যে ডায়ালেটেড হচ্ছে, সে ঠিক ততটাই সেইটার অনুপাতে সে সিস্টোলের সময় ফোর্স অফ কন্ট্রাকশন জেনারেট করতে পারে, রাইট? সে যত বেশি ডায়ালেট করবে সে তত ইন্টেন্সিফাইড কন্ট্রাকশন সিস্টোলের সময় করতে পারে, যেটা অ্যাকচুয়ালি ভালো। কিন্তু এটা একটা লিমিট আছে, একটা সার্টেন লিমিট ক্রস করে যে ওই লিমিটের থেকে সে যদি বেশি ডায়ালেটেড হয়ে যায়, দ্যাট মোমেন্ট সেখানে কিন্তু তার সিস্টোলের সময় তার যে কন্ট্রাকশন করার যে ক্যাপাসিটি সেটা আসলে হ্যাম্পার্ড হয়ে যায়। সো সেখানে সিস্টোলিক ডিসফাংশন ডেভেলপ করে। সো বেসিক কথা হচ্ছে এখানে একটা সার্টেন লিমিট আছে হার্টের ডায়ালেটেশনের, ওই সার্টেন লিমিটকে সে যদি ক্রস করে যায় সেই মোমেন্টে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল আর কাজ করে না, তখন তার একটা সিস্টোলিক ইম্পেয়ারমেন্ট হয়, হার্ট তার মাসলকে ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারে না সিস্টোলের যতটুকু দরকার। সো ইফেক্টিভ কন্ট্রাকশন হবে না, ইফেক্টিভ সিস্টোল হবে না। সো ওভারঅল সেইখান থেকে পেশেন্টের একটা সিস্টোলিক ডিসফাংশন হয়ে যায়, সিস্টোলিক ডিসফাংশন ডেভেলপ করে। সো কারো যদি সিস্টোলিক ডিসফাংশন ডেভেলপ করে, হোয়াট ইজ দ্য আলটিমেট ফেট? আলটিমেট ফেট হচ্ছে পেশেন্ট এইখানে আমি দেখব হার্ট ফেইলার with reduced ejection fraction, নিয়ে আসবে। তাহলে এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখি, হার্ট ফেইলার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। তাহলে ইজেকশন ফ্র্যাকশন নর্মালি আমরা এক্সপেক্ট করি 55 থেকে 60 বা এর আশেপাশে থাকবে, কিন্তু এইখানে ইন দ্যাট কেস পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 40% হয়ে যায়, লেস দ্যান 40% ইজেকশন ফ্র্যাকশন। সো হার্ট ফেলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন আসবে, পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে টিপিক্যাল হার্ট ফেলিয়ারের প্রেজেন্টেশন নিয়ে আসবে। সো
কেন এটা হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, তাহলে কেন হচ্ছে এটা হওয়ার পেছনে আমরা 50% টাইমস আমরা দেখি দ্য রিজন ইজ ফ্যামিলিয়াল। সে ফ্যামিলিয়ালভাবে কোনো একটা ডিজিজ অ্যাকোয়ার করতেছে, কোনো একটা ডিজিজ সে ইনহেরিট করতেছে। মোস্ট অফ দ্য টাইম হয়তো বা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশনই দেখি, বাট খুব রেয়ার কিছু অকেশনে অটোজোমাল রিসেসিভ, বিশেষ করে এক্স লিঙ্কড কন্ডিশনগুলা কিছু জায়গায় রেয়ারলি হলেও পাইতে হবে। যেমন আমাদের যে ডুশেনে মাস্কুলার ডিস্ট্রফি আছে, বেকার মাস্কুলার ডিস্ট্রফি আছে, এই যে কিছু এক্স লিঙ্কড কিছু কন্ডিশনগুলো আছে, এখানেও পেশেন্ট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসতে পারে। তাহলে ফ্যামিলিয়াল জেনেটিক একটা রিজন ডেফিনেটলি আমাদের এখানে আছে। সো ফ্যামিলিয়াল রিজনের মধ্যে তাহলে এখানে ফ্যামিলিয়াল বা জেনেটিক কিছু কজ আছে, এবং অ্যাকচুয়ালি আমরা বলি যে অ্যারাউন্ড 50% কেস ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি এটা আসলে ফ্যামিলিয়াল রিজন। তাহলে ফ্যামিলিয়াল রিজন বাদে আর কি কি কমন রিজন আছে যা বাংলাদেশের ক্ষেত্রে আমরা পাই বা আদারওয়াইজ পেশেন্টে পাই? একটা হচ্ছে পোস্টপার্টাম, একটা হলো পোস্টপার্টাম। বাংলাদেশে এটা খুব কমনলি আমরা দেখি, পোস্টপার্টাম ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি বা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি ভেরি কমন। লাইক একটা পার্সনের পিওর পেরিয়াল যে টাইমটা, বা এমনও হইতে পারে যে তার আফটার চাইল্ড বার্থ লাইক 5 মান্থস পরেও পেশেন্ট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসতে পারে। সো দিস থিং মাইট হ্যাপেন। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমও পেতে পারি যে সকল প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, যেমন হাই রিস্ক বলতে বিশেষ করে তাদের প্রেগনেন্সির সময় লাইক হাইপারটেনশন ছিল বা এই ধরনের কন্ডিশনগুলো ছিল বা এরকম রিস্ক ফ্যাক্টর ছিল, এরকম পপুলেশন আমরা আসলে বেশি দেখি। যেমন টক্সিমি অফ প্রেগনেন্সি বা হাইপারটেনশন ডিউরিং প্রেগনেন্সি বা এই ধরনের যে পেশেন্ট পপুলেশন, তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখি। সো দেখা যাচ্ছে যে পোস্টপার্টাম ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে। সো এটা একটা রিজন হতে পারে। আর একটা কমন রিজন হচ্ছে আমাদের মায়োকার্ডাইটিস। এখন মায়োকার্ডাইটিস মানে কি? মায়োকার্ডাইটিস মানে সহজভাবে বললে আমাদের মায়োকার্ডিয়ামের ইনফ্লামেশন। মায়োকার্ডিয়ামের ইনফ্লামেশন অনেক কারণে হতে পারে। হতে পারে ইট ইজ ডিউ টু ইনফেকশন, তাহলে হতে পারে ইট ইজ ডিউ টু ইনফেকশন, অথবা এমনও হতে পারে কিছু পার্টিকুলার ইনফ্লামেটরি কিছু কন্ডিশন আছে, কিছু ইনফ্লামেটরি কিছু কন্ডিশন আছে, সেখানেও মায়োকার্ডাইটিস হতে পারে। সো ইনফেকশনের মধ্যে ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও হতে পারে, ইভেন প্যারাসাইট ইনভলভমেন্ট বা প্রোটোজোয়াল ইনফেকশন থেকেও আসলে আসতে পারে। সো দেখা যাচ্ছে ইনফেকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে সেলফ লিমিটিং, ইনফেকশন হয়েছে, মায়োকার্ডাইটিস হয়েছে, কিছুদিন পর ভালো হয়ে গেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লং টার্ম কমপ্লিকেশন হিসেবে দেখা যাচ্ছে যে লাইক ভালো হয়ে যাওয়ার পরেও লং টার্ম কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, অথবা এমন হতে পারে যে আনরিজলভিং ইনফেকশন বা আনরিজলভিং ইনফ্লামেশন থেকে লং টাইম কনসিকুয়েন্সে আলটিমেটলি সেখান থেকে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করছে। দুই রকমই আসলে হতে পারে। তাহলে মায়োকার্ডাইটিসের একটা লং টার্ম কমপ্লিকেশন থেকে আমরা ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আসলে পেতে পারি। এর বাইরে আরও কিছু রিজন কি নিয়ে আসা যায়, যেমন একটা পার্টিকুলার কন্ডিশন নাম বলি, সেটা হচ্ছে হিমোক্রোমাটোসিস। হিমোক্রোম্যাটোসিস। এখন হিমোক্রোমাটোসিস এটা আসলে অটোজোমাল রিসেসিভ কন্ডিশনে ইনহেরিটেড কন্ডিশন হোক, অথবা কোন একটা পার্সনের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন থেকে একটা অ্যাকোয়ার্ড রিজন হোক, যেমন যে সকল পেশেন্টের থ্যালাসেমিয়া আছে বা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বা হিমোলাইটিক অ্যানিমিয়া, এই ধরনের পেশেন্ট যারা আছে তাদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন আসলে করা হয়। সো রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন যাদের হচ্ছে, ইউজুয়ালি দেখা যায় যে মোর দ্যান 50 ইউনিটস, 50 ইউনিটের বেশি ব্লাড যারা ট্রান্সফিউশন করে, সেইখানে আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা আয়রন ওভারলোড হতে দেখি। সো সেইখান থেকে আয়রন ওভারলোড হলে সেখান থেকেও তো হিমোক্রোমাটোসিস বলবো, সেকেন্ডারি হিমোক্রোমাটোসিস, তাই না? তাহলে সহজ কথা যে আয়রন ওভারলোড। সো এরকম কেসে আসলে আয়রনটা যদি ডিপোজিটেড হয়ে যায় মায়োকার্ডিয়ামে ইন দ্যাট পেশেন্ট, সেখানেও কিন্তু আমরা আসলে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ হইতে দেখতে পারি। তাহলে এরকম আমাদের কিছু রিজন আছে যেইখানে আমরা দেখছি পেশেন্ট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে, এবং সেইখানে পেশেন্ট টিপিক্যাল হার্ট ফেলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আমরা এটাকে অ্যাসেস করার জন্য আমাদের বেস্ট ওয়ে কি? আমাদের অ্যাসেস করার সহজ উপায় হচ্ছে প্রথমে আমরা আসলে একটা ইকোকার্ডিওগ্রাম করি। সো বেসিক আমরা আসলে একটা ইকোকার্ডিওগ্রাম বা ইকোকার্ডিওগ্রাফি আমরা করলাম। 2D ইকুই যথেষ্ট এখানে। এটা করলে আসলে আমরা বুঝতে পারি যে এটা ডায়ালেটেড হয়েছে, ইজেকশন ফ্র্যাকশনটা কমে গেছে, খুব সহজে আসলে এটা বোঝা যায়। সো দিস ইজ এ কেস অফ সিস্টোলিক ডিসফাংশন। এখন এই কন্ডিশনের সাথে
মিমিক করে বা অনেক সিমিলারিটিস আছে বাট নট কার্ডিওমায়োপ্যাথি, নট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, এরকম একটা কন্ডিশনের নাম বলি। সেটা হচ্ছে যে সকল পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে স্পেসিফিকভাবে এমআই, অথবা যে সকল পেশেন্টের ক্ষেত্রে ভালভুলার হার্ট ডিজিজ আছে, ভালভুলার হার্ট ডিজিজ আছে, এরকম পেশেন্টের ক্ষেত্রেও আসলে আমরা দেখি অনেক পেশেন্টের ক্ষেত্রে ইজেকশন ফ্র্যাকশন কমে আসে। সো ইজেকশন ফ্র্যাকশন কমে আসে, সেখানেও হার্ট ফেইলিয়ার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন ডেভেলপ করতে পারে। সো এখানে কিছু সিমিলারিটিস ডেফিনেটলি আছে, বাট এইটা আলাদা ডিজিজ, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আলাদা জিনিস, বাট দেয়ার আর সাম সিমিলারিটিস অবশ্যই, যেটাকে আমরা অ্যাকনোলেজ করি। সো ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথির আরও বেশ কিছু ছোটোখাটো কিছু কমন রিজন আছে, বাট যেগুলো বললাম এগুলো আসলে কমনেস্ট কজ। আচ্ছা, আর একটা কারণের নাম আসছেও, সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু টক্সিনের প্রতি এক্সপোজার, সেখান থেকেও ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি আসতে পারে। এটা খুব ফ্রিকোয়েন্টলি আলোচনা হয়। একটা হচ্ছে আমাদের অ্যালকোহল। সো যে সকল পেশেন্ট আসলে ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট, সেখানে অ্যালকোহলের একটা ডিরেক্ট টক্সিন ইফেক্ট আছে। একই সাথে অ্যালকোহলের আরেকটা ইফেক্ট হলো, যে সকল পেশেন্ট ক্রনিক অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে আমরা দেখি থায়ামিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, তাদের ক্ষেত্রে থায়ামিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। এখন থায়ামিন ডেফিসিয়েন্সি সেইটার জন্য কিন্তু আমরা জানি যে বেরি হয়, থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য বেরি হয়, এবং বেরিতে আমরা জানি দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে ড্রাই বেরি, একটা হচ্ছে ওয়েট বেরি। সো ওয়েট বেরি তখন বলি যখন হার্ট ইনভলভ হচ্ছে। অ্যাকচুয়ালি বোথ ওয়েতেই পেশেন্টের আলটিমেট ফেট হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। সো এখান থেকে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, এটা একটা গেল। আরেকটা এক্সপোজার হচ্ছে আমাদের একটা ড্রাগ, সেটা হচ্ছে ডক্সোরুবিসিন। সো এটা আসলে এক ধরনের কেমোথেরাপিউটিক এজেন্ট, এটা এক ধরনের কেমোথেরাপিউটিক এজেন্ট, বা অ্যান্থ্রাসাইক্লিন গ্রুপের যে ড্রাগগুলো আছে, অ্যান্থ্রাসাইক্লিন গ্রুপের যে কেমোথেরাপিউটিক এজেন্ট আছে, যে কোনোভাবে আমরা আলোচনায় নিয়ে আসতে পারি। সো ডক্সোরুবিসিন বলি বা অ্যান্থ্রাসাইক্লিন গ্রুপের যেই কেমোথেরাপিউটিক এজেন্ট বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে, এদের একটা টক্সিক ইফেক্ট হচ্ছে, এটার জন্য ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। এই কারণে যাদেরকে ডক্সোরুবিসিন দিচ্ছি বা অ্যান্থ্রাসাইক্লিন দিচ্ছি, ডক্সোরুবিসিন দেওয়ার আগে পেশেন্টের একটা ইকো করে নিতে হয়, পেশেন্টের একটা ইকোকার্ডিওগ্রাফি করে আগে থেকে পেশেন্টের অ্যাসেসমেন্ট করে নিতে হয়, এবং ড্রাগ দেওয়ার পরে পেশেন্টের কী অবস্থা সেটা একটা রেগুলার মনিটরিং আসলে করতে হয়। বাট ইয়েস, এইগুলোর জন্য পেশেন্ট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। তাহলে এখানে কার্ডিওমায়োপ্যাথির একটা গ্রস আলোচনা হলো ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হার্টের উপরে টক্সিক বা আদার যে এলিমেন্ট বা আদার কন্ডিশন সেটা কীভাবে অ্যাফেক্ট করে, সেটা একটা সংক্ষিপ্ত একটু কথা বলি। যেমন আচ্ছা, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথির সাথে এটা রিলেভেন্ট বলা, যেমন কোবাল্ট রেডিয়েশন, হ্যাঁ, যেমন আমরা রেডিওথেরাপিতে মিডিয়াস্টে নামে যদি রেডিয়েশন দিই, অবশ্য রেডিয়েশন এটাকে আলাদাভাবে আসবে। আচ্ছা, মনে করি যে আমাদের হার্টের উপরে কিছু আদার কন্ডিশনসের কিছু ইফেক্ট আসলে আমরা দেখি, এটা সরাসরি সব জায়গায় ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হবে নট লাইক দ্যাট, বাট ইফেক্ট অন মায়োসাইট, ইফেক্ট অন মায়োকার্ডিয়াম, যেমন ডিসিএমএ যেগুলো বলছি এগুলো তো আছে, বাট এর বাইরে আরও কিছু রিজন মাথায় রাখা উচিত আমাদের। যেমন মনে করি যে থাইরয়েড, যে সকল পেশেন্টের হাইপার থাইরয়েডিজম আছে বা হাইপোথাইরয়েডিজম, দুইভাবেই আসতে পারে, হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম, দুই জায়গাতেই আমরা দেখি যে কার্ডিয়াক ইনভলভমেন্ট হচ্ছে, সেখানে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে। আবার দেখা যাচ্ছে পটাশিয়াম, সেটা হাইপোক্যালেমিয়া হোক বা হাইপার ক্যালেমিয়া হোক, বোথ ওয়েতেই আমরা দেখি সেখানে পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, বা কার্ডিওমায়োপ্যাথি না বলে অন্তত দেয়ার আর সাম ইফেক্ট অন কার্ডিয়াক মায়োসাইট, অন্তত এইটুকু বলা যেতে পারে দেয়ার আর সাম ডিরেক্ট ইফেক্ট অন কার্ডিয়াক মায়োসাইট যদি এগুলোর ইমব্যালেন্স হয়। ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি নিয়ে যেগুলো বুঝি সেগুলো তো ডেফিনেটলি আছেই। সো এইগুলো আছে। তারপর কিছু টক্সিক ম্যাটেরিয়ালসের কথা আসতে পারে, যেমন কোবাল্ট, তারপরে হাইড্রোকার্বন, কোবাল্ট, হাইড্রোকার্বন। সো এইগুলার এক্সপোজার, এগুলো আমাদের ডিরেক্ট ইফেক্ট অন আমাদের যেই মায়োকার্ডিয়াম সেটা আসলে আমরা দেখতে পাই। সো এইগুলো আমাদেরকে একটু কনসিডারেশন অবশ্যই রাখতে হবে। আচ্ছা, আমরা কার্ডিওমায়োপ্যাথি নিয়ে বলছিলাম। সো একটা প্যাটার্ন আসলো যে আমাদের ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। সেকেন্ড যে প্যাটার্ন বলছিলাম সেটা হচ্ছে আমাদের HCM, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। আনলাইক ডিসিএম, HCM এর ক্ষেত্রে বেসিক কথা হচ্ছে
ইটস কমপ্লিটলি ফ্যামিলিয়ার, 100% জেনেটিক কজ। এখানে আমরা আসলে 100% জেনেটিক কজ দেখি। এখানে আসলে দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে আমাদের অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার, অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এইটা হলো একটা কন্ডিশন, কার্ডিওমায়োপ্যাথি। এটাকে সংক্ষেপে এইভাবে বলা হয় ARVCM, অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। দিস ইজ অ্যাকচুয়ালি এটা নর্মালি হচ্ছে আমাদের একটা অটোজোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন। এখান থেকে পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ হয়। দেখা যাচ্ছে যে ইয়াং পেশেন্ট, হ্যাঁ 19-20 বছর বয়স বা এরকম একটা এজ পপুলেশন, হ্যাঁ সাডেন কার্ডিয়াক ডেথ হয়। এবং ইউকেতে কমন রিজন অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইন দ্য ইয়াং পপুলেশন, সেখানে সেকেন্ড মোস্ট কমন রিজন হচ্ছে অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন এইটা পার্টিকুলারলি। এটার অবশ্য আরও কিছু ভ্যারিয়েন্ট আছে, যেমন ন্যাক্সোস ডিজিজ আমরা বলি। সো ন্যাক্সোস ডিজিজে আসলে এইটা তো থাকবে, সেই সাথে পামার অ্যান্ড সোল এইসব জায়গায় হাইপার কেরাটোসিস থাকে, বাট এটা একটা আমাদের HCM এর মধ্যে পড়ে। HCM এর মধ্যে আরেকটা কন্ডিশন আমাদের আসবে, সেটা হচ্ছে HOCM। HOCM মানে কি? HOCM মানে হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো এইটাও একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, এটাও একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, অ্যান্ড দিস ইজ দ্য কমনেস্ট রিজন অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইন ইয়াং পপুলেশন ইন ইউকে। বাংলাদেশেও HOCM এর কিছু পেশেন্ট আসলে পাওয়া যায়, যদিও সংখ্যায় আমরা কম বলবো, বাট স্টিল বাংলাদেশেও বেশ ভালো সংখ্যক পেশেন্ট অ্যাকচুয়ালি আছে। অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি খুব বেশি আমরা বাংলাদেশে ডকুমেন্ট নাই, বাট কিছু পেশেন্ট এইখানে আছে, দ্যাট ইজ ট্রু, আমি এটা জানি। আমি কার্ডিওলজিতে একটা ইয়েতে গেছিলাম, সেখানে দেখছিলাম ওনারা ডিসকাস করতেছিল। সো এখানে এটাও আমরা দেখি যে একটা অটোজোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন। সো হোয়াট হ্যাপেন্স ইন দিস কন্ডিশনস, এখানে আসলে কী হয়? সো প্রথমে আসি অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেই রাইট হার্টের যে ভেন্ট্রিকুলার যে ওয়াল, মনে করি এইটুকু হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ওয়াল। এই রাইট ভেন্ট্রিকুলার ওয়ালে যেখানে পুরোপুরিভাবে কার্ডিয়াক মায়োসাইট মায়োকার্ডিয়ামে থাকার কথা, এখানে সাম অফ দ্য কার্ডিয়াক মায়োসাইটস আর বিং রিপ্লেসড। কাকে দিয়ে রিপ্লেসড হচ্ছে? রিপ্লেসড বাই ফাইব্রো ফ্যাটি টিস্যু, রিপ্লেসড বাই ফাইব্রো ফ্যাটি টিস্যু। এখন প্রথম কথা হচ্ছে ফাইব্রো ফ্যাটি টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে গেছে অ্যান্ড একটু হাইপারট্রফিডও হয়ে আছে। তাহলে একটু রিপ্লেসড অ্যান্ড হাইপারট্রফিড। সো এখন যখন সে হাইপারট্রফিড হয়ে গেছে, তখন সমস্যা হচ্ছে যখন একটা ভেন্ট্রিকুলার ম্যাস এমনিতেই নর্মাল লেভেলের থেকে আরও হাইপারট্রফিড হয়ে যায়, এইখানে যে চেম্বারের যতটুকু জায়গা ছিল, চেম্বারের যতটুকু ভলিউম, মনে করি এই যে চেম্বার ভলিউম নর্মালি হয়তো বা এতখানি থাকতো, বাট এখন চেম্বার ভলিউমটা শুধু এইটুকু। তাহলে চেম্বার ভলিউম কমে গেল না? চেম্বার ভলিউম যদি কমে যায়, অ্যাকচুয়ালি আমরা দেখবো যে ডায়াস্টোলের সময় এন্ড ডায়াস্টোলিক ভলিউম নর্মালের থেকে কম আসবে। সো ডায়াস্টোল যতটুকু হওয়া উচিত, ডায়াস্টোলে যতটুকু ব্লাড পাওয়ার কথা তার থেকে কম ব্লাড হচ্ছে, সো একটা ডায়াস্টোলিক ফেলিয়ার ডেভেলপ করে। সো আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট অবশ্যই কমবে, যেহেতু এন্ড ডায়াস্টোলিক ভলিউম কম, বাট এখানে ডায়াস্টোল কম হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ এখানে আমাদের টু সাম এক্সটেন্ট যেহেতু মায়োসাইটের জায়গায় ফাইব্রোফ্যাটি টিস্যু, সিস্টোলটাও ইম্পেয়ারমেন্ট হবে যে না সেটা না, বাট এখানে আমরা ওভারঅল সব কিছু মিলায় আমরা এভাবেই বলি যে এখানে আসলে ডায়াস্টোলিক ডিসফাংশনটাকে আসলে ফোকাস করা হয়। ঠিক একইভাবে আরেকটা কন্ডিশন বলছিলাম HOCM। সো HOCM এর ক্ষেত্রে মূল সমস্যা যেটা আমরা এখানে দেখি যে লাইক লেফট ভেন্ট্রিকল, এখানে যে সেপ্টামের এখানে হাইপারট্রফিটা দেখা যায় মোস্টলি। আচ্ছা এখানে আরেকটা কথা অবশ্যই একটু বলি, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার যে কন্ডিশনটা বললাম, এটা কিন্তু লেফট ভেন্ট্রিকুলাও এক্সটেন্ড করতে পারে, করতে যে পারে না সেটা না, এটাও হইতে পারে, বাট রাইট ভেন্ট্রিকুলারই কমনলি ইনভলভড হয়। আচ্ছা সো এই যে HOCM, এখানে দেখা যায় কি এই সেপ্টামের এখানে অ্যাসিমেট্রিক্যাল হাইপারট্রফি হচ্ছে। এখানে কি হচ্ছে?
অ্যাসিমেট্রিক্যাল হাইপারট্রফি হচ্ছে। সো এইখানে অ্যাসিমেট্রিক্যাল হাইপারট্রফি হওয়ার কারণে ওভারঅল সব মিলায় ভেন্ট্রিকুলার যে চেম্বারটা ছিল চেম্বারের ভলিউম কিন্তু কমে আসে। সো একদিকে ডেফিনেটলি ডায়াস্টোলে আমি ব্লাড কম পাবো। অবশ্যই এখানে আর একটা প্রবলেম হয়, সেটা কি এখান থেকে অ্যাওরটা উঠে আসে, তো সো অ্যাওরটার এখানে যে আমাদের লেফট ভেন্ট্রিকুলার যে আউটফ্লো ট্র্যাক্ট, লেফট ভেন্ট্রিকুলার যেই আউটফ্লো ট্র্যাক্ট, যে ট্র্যাক্ট দিয়ে ব্লাড অ্যাওরটা হয়ে যাচ্ছিল সেখানেও একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ ট্রু। বাট এইখানে এর সাথে সাথে এই হাইপারট্রফি হওয়ার কারণে আমার ভেন্ট্রিকুলার যে চেম্বার, সেই চেম্বারের সাইজটাও ওভারঅল কমে গেছে, চেম্বারের ফ্রি স্পেস ভলিউমটা কমে গেছে। সো অ্যাকচুয়ালি ডায়াস্টোলের সময় সে ব্লাডও কম পাচ্ছে। ওভারঅলভাবে আমরা হাইপারট্রফিক আমাদের যেই কার্ডিওমায়োপ্যাথিগুলোর কথা বলি HCM, এটাকে আসলে আমরা ডায়াস্টোলিক ডিসফাংশন হিসেবে অ্যাড্রেস করি, যে এখানে আসলে ওভারঅল ডিসফাংশন হচ্ছে ডায়াস্টোল, বাট হ্যাঁ এখানে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকছে, সেটার জন্য প্রবলেম হচ্ছে। এইখানে HOCM বলি বা অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, দুইটা জায়গাতেই কমনলি পেশেন্টের হার্ট ফেলিয়ারের ফিচার থাকে, দ্যাট ইজ ট্রু। বাট এখানে পেশেন্ট মারা যায় দুইটা জায়গাতে হলো সাডেন কার্ডিয়াক ডেথ ডিউ টু অ্যারিথমিয়া। এই দুইটা কন্ডিশনে আমরা দেখি পেশেন্টের লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া থেকে পেশেন্ট মারা যায়। সাধারণত এখানে দেখা যাচ্ছে যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করে, সেখান থেকে পেশেন্ট সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। ভেরি কমনলি মোড অফ ডেথ আসলে এইটাই। সো এইটার জন্য পেশেন্টের ক্ষেত্রে আসলে আমরা দেখা যাচ্ছে HOCM এর পেশেন্ট, তাদেরকে আমরা বেটা ব্লকার প্রোভাইড করে থাকি প্রোফাইল্যাকটিক পারপাসে। আবার দেখা যাচ্ছে যে এই সকল পেশেন্টের ক্ষেত্রে যদি বেটা ব্লকার হাইয়েস্ট ডোজ দিছি, এরপরও কোনো কাজ হচ্ছে না বা স্টিল তার ইভেন্ট পাওয়া গেছে, সেইখানে আমরা আসলে পেশেন্টের ক্ষেত্রে আমরা ফার্দার আরও অ্যাপ্রোচ নিই, আমরা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি প্রোভাইড করি। সো AVARCM বা HOCM নর্মালি এগুলো করা হয়, তাহলে আমরা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি সেখানে কনসিডার করতে পারি। বাট বোথ ওয়েতেই পেশেন্টের মোড অফ ডেথ ইউজুয়ালি যে সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে ডিউ টু ফ্যাটাল অ্যারিথমিয়া। ফ্যাটাল অ্যারিথমিয়া এখানে কখন হয়? নর্মালি পেশেন্ট যখন আমরা দেখি যে লাইক একটা সাডেন এক্সারসাইজ করতে গেল, হঠাৎ করে দৌড়ায় গেল, খেলতেছে, এরকম এক্সারশনাল পিরিয়ডেই এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের অ্যারিথমিয়াগুলো ডেভেলপ করে। এখন আমরা এটাকে ধরবো কীভাবে, আইডেন্টিফাই করবো কীভাবে? HOCM ডায়াগনোসিস করার জন্য ইকো যথেষ্ট। আমরা ইকোকার্ডিওগ্রাম করলে সেটা HOCM ধরা পড়ে যায়। আর অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এখানে আসলে ইকো করি আমরা, বাট ইকোটা আসলে সাফিসিয়েন্ট এনাফ না। এখানে যে ফাইব্রোফ্যাটি টিস্যু, সেটাকে অ্যাড্রেস করতে গেলে আমাদের কার্ডিয়াক MRI লাগবে। তাহলে এটা হচ্ছে ARVCM এর আলোচনা। আচ্ছা, এবার আসি আমাদের থার্ড যে প্যাটার্ন, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি। সো এখানে আসলে হচ্ছে কি, সো রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথিতে জাস্ট নাম থেকেই বুঝি যে আমি ডায়াস্টোলের সময় ডায়ালেট করতে চাই, বাট কিছু একটা জন আমাকে চেপে ধরে রাখছে, আমি ডায়ালেট করতে পারছি না। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হ্যাপেনিং। সো রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আইদার আমাদের কার্ডিয়াক মাসল যেটা, সেখানে কোনো কিছু একটা ইনফিল্ট্রেশন হচ্ছে, তাহলে কার্ডিয়াক মায়োসাইটে কোনো কিছু একটা ইনফিল্ট্রেশন হচ্ছে, এইটার জন্য এই ঘটনাটা ঘটতে পারে, অথবা ফাইব্রোসিস হয়ে গেছে। আসলেও তাই হয়, যেমন ইনফিল্ট্রেশনের কথা আসলে যেমন অ্যামাইলয়েডোসিস। সো একটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস থেকে রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি হয়, অ্যামাইলয়েড টিস্যু, অ্যামাইলয়েড ডিপোজিশন আমরা দেখি ইনফিল্ট্রেশন হয়, সেটার জন্য এই রেস্ট্রিকটিভ প্যাটার্নটা ডেভেলপ করতে পারে। আর একটা হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিসটা কীভাবে হয়? মনে করি কারো একটা মিডিয়াস্টিনামের এখানে কোনো একটা অর্গানে কোনো একটা টিউমার আছে, যেটা ট্রিটমেন্টের জন্য আমরা রেডিওথেরাপি দিছি। এখন যখন রেডিওথেরাপি দেওয়ার একটা মানে সাইড ইফেক্ট হচ্ছে ওই জায়গাগুলো কিছু কিছু জায়গায় ফাইব্রোসিস হয়ে যায়। সো দেখা যাচ্ছে এখান থেকে ফাইব্রোসিস হয়ে গেলে সেই রেস্ট্রিকটিভ প্যাটার্ন, যে হার্ট তো ডায়ালেট করতে চায় কিন্তু সে ডায়ালেট করতে পারছে না, সামথিং ইজ রং। কী রং? ফাইব্রোসিস হয়ে আছে, ইনফিল্ট্রেশন হয়ে আছে। সো তখন সে ঠিকমতো ডায়াস্টোলি করতে পারে না। সো স্বাভাবিকভাবে ওইখানেও পেশেন্ট আমাদের কাছে ডায়াস্টোলিক হার্ট ফেইলার নিয়ে আসবে। সো এখান থেকেও পেশেন্টের ডায়াস্টোলিক ডিসফাংশন ডেভেলপ করবে। সো এখানে আমাদের পেশেন্টের প্রেজেন্টেশন থাকবে, সে হার্ট ফেইলার নিয়ে আসে, ডায়াস্টোলিক ডিসফাংশন থাকবে। তাহলে ফাইব্রোসিস ডিউ টু রেডিওথেরাপি বা পোস্ট রেডিওথেরাপি থেকে হতে পারে, অ্যামাইলয়েডোসিস থেকে হতে পারে। দিস ইজ রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি। সো বেসিক কার্ডিওমায়োপ্যাথিতে আমরা এইটা পাই। আচ্ছা, এবার আরেকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা মিমিক্রি, যেমন ডিসিএম এর সাথে তো বলছি, ডিসিএম একটা বলা হয়েছে। এবার আসি এইচসিএম, আমাদের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এটার সাথে সিমিলারিটিস আছে কিন্তু আসলে ডিজিজটা অ্যাকচুয়ালি আলাদা। এরকম কন্ডিশন কি, সেটা হচ্ছে যে সকল পেশেন্টের হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, ব্যাপারটা কীরকম, সেটা হচ্ছে যে সকল পেশেন্টের লম্বা সময় ধরে হাইপারটেনশন থাকে তাদের আস্তে আস্তে আমরা দেখি যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, তাই না? এটা কনসেন্ট্রিক টাইপ অফ হাইপারট্রফি আসলে দেখা যায়, যে পুরাটা ধরেই লাইক সিমেট্রিক্যাল হাইপারট্রফি থাকবে। সো এই যে কনসেন্ট্রিক হাইপারট্রফি থাকে অনেক লম্বা সময় ধরে পেশেন্টের হাইপারটেনশনের জন্য, এটা তো এক ধরনের সেলুলার অ্যাডাপ্টেশন। সো এখানেও পেশেন্টের ওভারঅল কার্ডিয়াক চেম্বার ছোট হয়ে যাবে। হ্যাঁ, মাসল হাইপারট্রফিড হয়েছে, হার্ট সাইজে বড় হয়ে গেছে, বাট চেম্বার ভলিউম, ফ্রি স্পেস ইন দ্য চেম্বার অ্যাকচুয়ালি কমে গেছে। সো ওইখানে পেশেন্টের সিস্টোলের ডিসফাংশনের সমস্যা হচ্ছে, সে ডায়াস্টোলের সময় ব্লাড যে আসবে ফ্রি স্পেসটা কম, সো ডায়াস্টোলিক ফেলার সেখানেও থাকে। সো অনেক জায়গায় সিমিলারিটিস আছে, বাট দিস ইজ নট কার্ডিওমায়োপ্যাথি। ওকে, আচ্ছা, আবার রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি, এটার সাথে সিমিলারিটিস আছে হলো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। সো পেরিকার্ডাইটিস এখানে কাহিনী কি, সেটা হচ্ছে এটা একটা ক্রনিক টাইপ অফ কন্ডিশন, ক্রনিক পেরিকার্ডাইটিস। এখানে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হতে দেখি নর্মালি, এখানে দেখা যাচ্ছে পেশেন্ট আসলে মোস্টলি টিউবারকুলোসিস হচ্ছে কমনেস্ট রিজন, বা কোনোভাবে যদি ক্রনিক ইনফ্লামেশন থাকে। সো ক্রনিক ইনফ্লামেশন থাকলে পেরিকার্ডিয়াম আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায়, পেরিকার্ডিয়াম আস্তে আস্তে ক্যালসিফাইড হয়ে যায়। এখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা ক্যালসিফাইড একটা শেল, পেরিকার্ডিয়াম ক্যালসিফাইডও এরকম একটা শেল হয়ে গেছে। এখন হার্ট তো এর মধ্যে, কারণ হার্ট যখন এর মধ্যে, সে ডায়াস্টল করতে গেলে তার ডায়াস্টল স্পেস তো লিমিটেড, সে তো খুব বেশি ডায়াস্টল করতে পারে না, বিকজ পেরিকার্ডিয়াম সে নিজে ফাইব্রোসিস হয়ে, সে নিজে ক্যালসিফাইড হয়ে সে হার্টকে এভাবে চেপে ধরে রাখছে, বাইরে থেকে তাকে চেপে ধরে রাখছে। একটা সমস্যা ছিল হার্টের মাসল নিজেই ডায়ালেট করতে পারছে না, কিছু একটা হার্টের মাসলের নিচ থেকে ভেতর থেকে তাকে ধরে রাখছে। আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হচ্ছে হার্টের মাসল আসলে ডায়ালেট করতে চায়, কিন্তু কেউ তাকে চারদিক থেকে শক্ত করে আমরা জাপটায় ধরে রাখছে। সো এমনভাবে তাকে জাপটায় ধরে রাখছে, হার্ট এটাকে ওভারকাম করে ডায়াস্টল করতে পারতেছে না। সো এইখানেও আলটিমেটলি ডায়াস্টলিক ফেইলারই হবে, এখানে আলটিমেটলি ডায়াস্টলিক ডিসফাংশনই হবে। কিন্তু বোথ কন্ডিশন আর ডিফারেন্ট বাই প্যাথোলজি, এবং ক্লিনিক্যালি যদি অ্যাসেস করতে হয় ক্লিনিক্যাল সিমিলারিটিস অনেক বেশি, মাত্র 2টা না 3টা ক্লিনিক্যাল সাইন আমরা পাবো যেটা আলাদা, যেটা ডিফারেন্সিয়েট করা যাবে, বাট অ্যাকচুয়ালি খালি চোখে দেখলে বা কমন প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি অলমোস্ট সিমিলার, বাট কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আলাদা, রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি সেটা আলাদা। তাহলে সিমিলারিটিস ডিসিমিলারিটিস এটার একটা সংক্ষিপ্ত আলোচনা হয়ে গেল। তাহলে বেসিক কার্ডিওমায়োপ্যাথি আসলে আমরা এটাই পাচ্ছি। তাহলে কার্ডিওমায়োপ্যাথিতে আমাদের যেটা মাথায় রাখতে হবে, পেশেন্টের গ্রস প্রেজেন্টেশন হচ্ছে হার্ট ফেলার। সো হার্ট ফেলারের জন্য পেশেন্টের প্রেজেন্টেশন কী হবে, হার্ট ফেলারের জন্য পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন হবে তাদের শর্টনেস অফ ব্রেথ বা ডিজনিয়া থাকবে, এক্সারশনে সেটা বেড়ে যাবে, তাহলে এক্সারশনাল ডিজনিয়া থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে, অনেক পেশেন্টের ক্ষেত্রে প্যারক্সিসমাল নকচার্নাল ডিজনিয়া থাকবে, অনেক পেশেন্টের ক্ষেত্রে লেগ এডেমা থাকবে, অনেক পেশেন্টের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার যদি ডেভেলপ করে, অ্যাকিউট কন্ডিশন হলে পালমোনারি এডেমাও ডেভেলপ করতে পারে, রাইট? সো বেসিক প্রেজেন্টেশন আসলে আমরা এগুলো পাবো, শর্টনেস অফ ব্রেথ, ফ্যাটিক থাকবে, উইকনেস থাকবে, এগুলো আমরা মোরালেস আসলে পাচ্ছি। সো কার্ডিওমায়োপ্যাথির সংক্ষিপ্ত আলোচনা এটাই। কার্ডিওমায়োপ্যাথির পরে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে মায়োকার্ডাইটিস। তাহলে লেটস টক অ্যাবাউট মায়োকার্ডাইটিস। সো মায়োকার্ডাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামে কেন ইনফ্লামেশন হচ্ছে, আইদার কোনো একটা ইনফেকশন অথবা কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশন। ইনফ্লামেটরি কন্ডিশন হতে পারে কোনো একটা গ্র্যানুলোম্যাটাস ডিজিজের আলোচনা আসতে পারে, একটা ইনফ্লামেটরি ডিজিজের নাম আসতে পারে। সাধারণত আমরা নর্মালি দেখি যে রিউমেটোলজিক্যাল যে ডিজিজগুলো আছে, অথবা অটো ইমিউন যে কন্ডিশন, যে দুইভাবেই বলা যাইতে পারে, অটো ইমিউন কন্ডিশন বা মোস্টলি দেখা যাচ্ছে যে এই টাইপের মিসডিরেক্টেড ইমিউন ফাংশন থেকে আসলে আমরা এরকম ইনফ্লামেটরি রিলেশন পাইতে পারি। সো দেখা যাচ্ছে যে আইদার ইনফেকশন বা ইনফ্লামেটরি কোনো একটা রিজন থেকে মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। সো মায়োকার্ডাইটিসের পেছনে কমনেস্ট রিজন যদি আসলে আলোচনা আসে, সেখানে ডেফিনেটলি ইনফেকশনই আসবে। আমরা মায়োকার্ডাইটিস বলি বা পেরিকার্ডাইটিস বলি, মোস্ট কমন কজ অফ ইনফেকশন হচ্ছে ভাইরাল কজ। দেখা যাচ্ছে কক্সেকি বি ভাইরাস
কক্সেকি বি ভাইরাস, তারপর হচ্ছে গিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সামটাইমস সাইটোমেগালো ভাইরাসের নাম আসতে পারে, এইচআইভির নাম আসতে পারে। সো এরকম কিছু ভাইরাস আছে। বা পেরিকার্ডাইটিসের দিকে যদি যায়, আচ্ছা পেরিকার্ডাইটিস আমি একটু পরে কথা বলি। সো এই ধরনের কিছু ভাইরাল কেসে আমরা দেখি মায়োকার্ডাইটিস হতে পারে। এর পাশাপাশি আমরা দেখা যাচ্ছে সামটাইমস সাম ফাঙ্গাল এজেন্ট বা সাম হেলমিন্থ ক্যান অলসো বি ইনভলভ, সামটাইমস সাম ব্যাকটেরিয়াল কজ মাইট বি প্রেজেন্ট। সো সব রকমই থাকতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস আসলে ভাইরাল কজ থাকে। সো দেখা যাচ্ছে পেশেন্টের ভাইরাল অরিজিন থাকে। এর পাশাপাশি আমি বলছিলাম যে কিছু আমাদের ইনফ্লামেটরি কিছু কন্ডিশন আছে, যেমন মনে করি যে সিম্পলভাবেই বলি যে আমাদের সাপোজ কোনো একটা পেশেন্টের এসএলই আছে, বা মনে করি কোনো পেশেন্টের সার্কয়েডোসিস আছে, অথবা এই টাইপের কিছু কন্ডিশন থাকতে পারে যেখানে সেখান থেকেও পেশেন্টের আমরা দেখতে পারি যে মায়োকার্ডাইটিস হতে পারে। এখন যদি একটা পেশেন্টের মায়োকার্ডাইটিস ডেভেলপ করে, হোয়াট উইল হ্যাপেন? আমরা সেখানে দেখব পেশেন্ট আমাদের কাছে একটা চেস্ট পেইন নিয়ে আসে, সেখানে পেশেন্ট একটা রেট্রোস্টার্নাল বা সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসে। তবে এখানে সাধারণত আগে থেকে যেহেতু একটা ভাইরাল ইনফেকশনের হিস্ট্রি থাকে, সেইখানে একটা ফিভার, একটা শর্ট হিস্ট্রি অফ ফিভার থাকে। আচ্ছা, ফিভারের কথা বলতে গিয়ে ব্যাকটেরিয়াল একটা জিনিসের কথা মনে পড়ে গেল, সেটা একটু অ্যাড করি। সেটা হচ্ছে মায়োকার্ডাইটিস। এখানে কিছু ব্যাকটেরিয়াল কজ আমাদেরকে আলাদা করে একটু মাথায় রাখতে হবে, যেমন ডিপথেরিয়া, যেমন একটা হলো ডিপথেরিয়া, একটা হলো লাইম ডিজিজ, বরেলিয়া বুকডরফেরি থেকে লাইম ডিজিজ হয়। তারপরে হলো একটা হলো চ্যাগাস ডিজিজ, এটা তো আসলে ট্রাইপ্যানোসোমিয়াসিস, ট্রাইপ্যানোসোমা ক্রুজি, যেটা এক ধরনের প্রোটোজোয়া বলা যেতে পারে, ও সেখান থেকে হচ্ছে, বাট এইগুলা হচ্ছে ব্যাকটেরিয়াল কজ। তাহলে ডিপথেরিয়া, লাইম ডিজিজ, আরেকটা অর্গানিজম আছে নাইজেরিয়ার গ্রুপে, এটা নাইজেরিয়া মেনিনজাইটিডিস ইফ আই এম নট মিস্টেকেন, বাট নাইজেরিয়ার এরকম একটা স্পিসিস আছে। তো এইগুলো দিয়ে আমরা মায়োকার্ডাইটিস হতে দেখি। চ্যাগাস ডিজিজ, এটা আসলে ট্রাইপ্যানোসোমা ক্রুজি দিয়ে হচ্ছে। সো এখানেও পেশেন্টের মায়োকার্ডাইটিস থাকে, বা অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি ডিপথেরিয়ার ক্ষেত্রে, লাইম ডিজিজের ক্ষেত্রে, চ্যাগাস ডিজিজের ক্ষেত্রে মায়োকার্ডাইটিস যেমন থাকে, অনেক পেশেন্ট এভি ব্লক, 3rd ডিগ্রি এভি ব্লক নিয়েও আসতে পারে। এবং দেখা যাচ্ছে মোড অফ ডেথও দেখা যাচ্ছে কার্ডিয়াক কজ থেকে মোড অফ ডেথ থাকতে পারে। ইনফ্যাক্ট ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, চ্যাগাস ডিজিজের লং টার্ম কমপ্লিকেশনও আসতে পারে। লং টার্ম কমপ্লিকেশন ওই যে মায়োকার্ডাইটিস হয়েছে, সেখান থেকে পরে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, দিস আর ভেরি কমন কজেস। তাহলে এইগুলো আমাদের একটা স্পেশাল অ্যাটেনশন। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশন নিয়ে বলছিলাম যে চেস্ট পেইন থাকবে, ফিভার থাকতে পারে যদি ভাইরাল কজ হয়ে থাকে, সাধারণত আগে একটা শর্ট হিস্ট্রি অফ ফিভার থাকবে। সো এখন এটার সাথে পেশেন্টের আমরা ল্যাব ইনভেস্টিগেশন করি কি, আমরা ট্রপোনিন আই করি, আমরা ইসিজি করি, তাই তো। এখন ইসিজিতে নন স্পেসিফিক কিছু ফাইন্ডিংস আসতে পারে, সেটা হচ্ছে নন স্পেসিফিকভাবে টি ইনভার্সন থাকে। কারণ টি ইনভার্সন তো আসলে অনেক রিজনেই থাকতে পারে, বাট এখানে নন স্পেসিফিকভাবে টি ইনভার্সন পাইতে পারে। আর ট্রপোনিন আয়ের ব্যাপারটা হচ্ছে, ট্রপোনিন আই নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। পজিটিভ হলেও সেটা খুব সামান্যই এলিভেটেড থাকে, খুব মানে এমআইতে যেমন সময়ের সাথে সাথে অনেকখানি বেড়ে যায়, আস্তে আস্তে ডাউন হতে থাকে, অনেক বেশি বাড়ে, অনেকখানি বাড়ে না। ট্রপোনিন খুব মাইল্ডলি এলিভেটেড থাকতেও পারে, নাও থাকতে পারে। সো দিস ইজ মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিসের ট্রিটমেন্ট আমরা অ্যাজ পার অ্যাটিওলজিটাকে অ্যাড্রেস করে সেই অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। এখন যদি মায়োকার্ডাইটিস যদি আমরা সিরিয়াসভাবে ডিল না করি, সেখান থেকে পেশেন্ট মারাও যাইতে পারে। তবে ভাইরাল কেস ম্যাক্সিমামই হয়তো বা পেশেন্ট আসলে সেলফ লিমিটিং, একাই ভালো হয়ে যায়। বাট হ্যাঁ, কিছু কেস আছে যেগুলো একটু কমপ্লিকেটেড কেস হয়ে গেছে, সেখানে ট্রিটমেন্ট ঠিকমতো করতে না পারলে সেখান থেকে পেশেন্ট মারা যাইতে পারে। দুই রকমই আসলে কন্ডিশন পাই। আচ্ছা, পরের যেটা সেটা হচ্ছে পেরিকার্ডাইটিসের রিজন কি? এখানেও সে একইভাবে আমাদের ইনফ্লামেটরি কিছু কন্ডিশন বা আদার কিছু কজেস আছে। সো ইনফেকশনের মধ্যে ভাইরাল কজ আছে, ব্যাকটেরিয়াল কজ আছে, হ্যাঁ ফাঙ্গাল কজ আছে, ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়েও কিন্তু মায়োকার্ডাইটিসও হইতে পারে, পেরিকার্ডাইটিসও পাইতে পারে, যদিও সেটা খুব রেয়ার কজ। লাইক পেশেন্ট সিভিয়ারভাবে ইমিউনো কম্প্রোমাইজড, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ডিপ মাইকোসিসে এটা আমরা পাবো, কিন্তু এমনিতে এগুলো রেয়ার অকেশনে আমরা মাথায় রাখবো। তাহলে মোস্টলি আসলে ভাইরাস ব্যাকটেরিয়া দিয়েই হচ্ছে। সো পেরিকার্ডাইটিসের নর্মাল কমনেস্ট রিজন কি? নর্মাল কমনেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের কক্সস্যাকি বি ভাইরাস। এর পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে
আচ্ছা মায়োকার্ডাইটিসে ইকোভাইরাসের একটা রোল আছে, ইকোভাইরাসও থাকে, সেখানে কক্স থেকে বি ভাইরাস, তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, সার্স কোভ যে ভাইরাসগুলো আছে, এই ধরনের ভাইরাসগুলো এইগুলো থেকে আমরা কমনলি আমরা দেখি যে পেরিকার্ডাইটিস হতে পারে। ব্যাকটেরিয়াল রিজনের মধ্যে আসলে অনেক রকম ব্যাকটেরিয়া আছে, তবে টিবিটা আমরা স্পেসিফিকভাবে মাথায় রাখবো। এখানে পায়োজেনিক ব্যাকটেরিয়াগুলো দিয়েও পেরিকার্ডাইটিস হতে পারে, টিউবারকুলোসিস দিয়েও হইতে পারে, এগুলো আমরা পাইতে পারি। তাহলে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস বললাম, আবার রিউমাটোলজিক্যাল যে কন্ডিশনগুলো যেমন মনে করি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সার্কয়েডোসিস, হ্যাঁ এইসব জায়গাতেও আমরা আসলে দেখি পেশেন্টের পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। সো আসলে পেশেন্টের এখানে ভ্যারাইটিস অফ রিজনস আসলে প্রেজেন্ট করে। এখন পেরিকার্ডাইটিস যদি হয় সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পেরিকার্ডাইটিসের পেশেন্টের আমরা প্রেজেন্টেশন আসলে কেমন দেখি। সো কিছু প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকিউট, কিছু প্রেজেন্ট হচ্ছে ক্রনিক। সাধারণত ক্রনিক পেরিকার্ডাইটিস সাধারণত দেখা যাচ্ছে টিউবারকুলোসিস বা এরকম যদি কোনো একটা ডিজিজ কন্ডিশন থাকে যেটা নট সেলফ লিমিটিং, লাইক ক্রনিক ইনফ্লামেটরি লেশন যেখানে, সেইখানে ক্রনিক পেরিকার্ডাইটিস থাকতে পারে। তা এর বাইরে আছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস। এখানে আরও কিছু ইনফরমেশন একটু অ্যাড করি, সেটা হচ্ছে কিছু পার্টিকুলার রিজনে অ্যাকিউট পেরিকার্ডাইটিস আমরা ফ্রিকোয়েন্ট বেসিসে পাই। তার মধ্যে একটা হচ্ছে যেমন একটা এমআই, একটা হচ্ছে ইউরেমিয়া। ইউরেমিয়াটা কোথায় হয়, সহজ কথা মনে রাখি, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এখানে ইউরেমিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করে। এমআইতেও পেরিকার্ডাইটিস হতে পারে দুইভাবে, একটা হচ্ছে এমআই হয়েছে 2-1 দিনের মধ্যে পেরিকার্ডাইটিস হয়েছে, এমআই উইথ পেরিকার্ডাইটিস, এটা মাঝে মাঝে আমরা পাই, এটা নিয়ে কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে আরেকটা পার্টিকুলার কন্ডিশন আছে, সেটা হচ্ছে ড্রেসলার সিনড্রোম, সেটা হচ্ছে ড্রেসলার সিনড্রোম। সো ড্রেসলার সিনড্রোমে কাহিনী কি, বানান কি ভুল করলাম, ড্রেসলার, আচ্ছা বানানটা একটু তোমরা একটু চেক করে নিও, এটা ই হওয়ার কথা আসলে, ড্রেসলার সিনড্রোম। সো ড্রেসলার সিনড্রোমটা আসলে দেখা যাচ্ছে এমআই হওয়ার লাইক কয়েক সপ্তাহ পরে হচ্ছে, লাইক 1 সপ্তাহ বা একটু বেশি কয়েকদিন পরে এরকম একটা সময় একটা গ্যাপ থাকে, তারপরে সাধারণত এভারেজ 2 সপ্তাহ বাদে একটু আশেপাশে এরকম একটা ফিগার থাকবে। সো এটা যে কয়েক সপ্তাহ পরে যে এটা ডেভেলপ করে পেরিকার্ডাইটিস, এটা ড্রেসলার সিনড্রোম। আর 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে জাস্ট এমআই উইথ পেরিকার্ডাইটিস, সেটা আলাদা। ড্রেসলার সিনড্রোমটা অ্যাকচুয়ালি এক ধরনের হোস্ট ইমিউন রেসপন্স থেকে ড্রেসলার সিনড্রোম ডেভেলপ করে। তাহলে একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ফেনোমেনা আর একটা হচ্ছে নর্মাল পেরিকার্ডাইটিস। সো এটা হইতে পারে এন্ড স্টেজ রেনাল ডিজিজে আমরা ফ্রিকুয়েন্টলি পেরিকার্ডাইটিস হইতে দেখি, দিস ইজ ভেরি কমন। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন থাকতে পারে, একটা হচ্ছে পেশেন্টের ক্রনিক প্রেজেন্টেশন থাকতে পারে। এখন যখন কোনো একটা পেশেন্টের আমরা পেরিকার্ডাইটিস হতে দেখি, পেরিকার্ডাইটিস হলে স্বাভাবিকভাবে একটা ইনফ্লামেশনের সকল সাইন থাকবে, ইনফ্লামেশনের সময় তার পেইন থাকবে, ফিভার থাকবে, এবং সেইখানে আমরা দেখবো যে ওখানে যে পেরিকার্ডিয়ামে যে এখানে ভেসেলগুলো আছে, এখানে আসলে আলটিমেটলি আমরা দেখবো যে ভেসেলের পারমেবিলিটি বেড়ে যাচ্ছে। সো এখানে স্বাভাবিকভাবে এক্সুডেশন হবে। সো যখন এক্সুডেশন হচ্ছে তখন এখানে আলটিমেটলি আমি দেখব পেরিকার্ডিয়াল ইফিউশন হচ্ছে। সো পেরিকার্ডিয়াল ইফিউশন হচ্ছে। এখন পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হচ্ছে, ইফিউশন আসলে কয়েক রকম বলতে কীরকম, কিছু কিছু জায়গায় জাস্ট সেরাস ইফিউশন, কোথাও কোথাও দেখবো ফাইব্রিনাস, হ্যাঁ কোথাও কোথাও দেখবো সেরোফাইব্রিনাস, কোথাও কোথাও দেখবো পায়োজেনিক বা সাপুরেটিভ, আর কোনো জায়গায় দেখবো হিমোরেজিক। আসলে সত্যি কথা বলতে ক্লিনিক্যাল মেডিসিনের বইয়ে এই পেরিকার্ডিয়াল ইফিউশনকে আমরা এই 5 ভাগে ভাগ করি, কিন্তু প্যাথোলজি রবিনসে যেটা করছে তারা এই ইফিউশনের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের ভাগটাকে নিয়ে এসে অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্লাসিফিকেশনের মধ্যে এটাকেও তারা ইনক্লুড করে ফেলছে। সো তারা বলছে সেরাস পেরিকার্ডাইটিস, সাপুরেটিভ পেরিকার্ডাইটিস, বাট আমরা আসলে ক্লিনিক্যাল মেডিসিনে এইভাবে বলি না, বাট স্টিল রবিনসে আছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব এবং সেটাকে আমরা মাথায় রেখেই বলবো। তাহলে এখন সেরাস কি, লাইক সেরাস ইফিউশন হচ্ছে, ফায়ারবিনাস কি, ফায়ারবিনাস এক্সুডেট পাচ্ছি, সেখানে ফায়ারবিনাস বা সেরোফায়ারবিনাস, সেরাস এলিমেন্ট ফায়ারবিনাস এক্সুডেট সবই আছে। সাপুরেটিভ যেখানে পাস তৈরি হচ্ছে, হেমোরেজ যেখানে ব্লাড পাচ্ছি। সো কোনটা কোথায় পাই, লাইক ভাইরাল কেওস সেখানে সাধারণত সেরাস,
লাইক যেখানে এরকম এসএলই রিউমাটয়েড আর্থ্রাইটিস এরকম কোনো একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন, সেই জায়গায় ফার্বিনাস বা সেরোফার্বিনাস হতে পারে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে সাপুরেটিভ লাইক পায়োজেনিক কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনভলভমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো একটা ট্রমাটিক কোনো একটা ইনোকুলেশন থাকতে পারে, এরকম ট্রমাটিক ইভেন্ট থেকে আমরা এরকম হচ্ছে সাপুরেটিভ কন্ডিশন পাইতে পারি। বা মনে করি কোনো একটা পেশেন্টের হয়তো বা সেপ্টিসেমিয়া থেকে পায়োজেনিক ব্যাকটেরিয়া পেরিকার্ডিয়ামে পৌঁছায় গেছে, সেখান থেকেও সাপুরেটিভ ইনফিউশন হইতে পারে। হিমোরেজটা কোথায় পাই? স্বাভাবিকভাবেই আমরা কমনলি মাথায় আসবে যে হয়তোবা ট্রমাটা মাথায় রাখতে পারি, বাট এখানে বেশি আগে বলবো হচ্ছে ম্যালিগন্যান্সি। দেখা যাচ্ছে কি লাংয়ের যে ম্যালিগন্যান্সিগুলো আছে, এই লাংয়ের ম্যালিগন্যান্সিগুলো প্লুরা হয়ে পেরিকার্ডিয়ামে ছড়া যায় অনেক সময়। হ্যাঁ, মেটাস্টাসিস হতে পারে বা ইনভেশন হতে পারে বা প্লিউরাতে নিজস্ব মেসোথেলিওমিয়া হয়। সো এই ম্যালিগন্যান্ট কন্ডিশনগুলো দেখা যাচ্ছে ইনভেট করে ফেলে সারাউন্ডিং স্ট্রাকচারকে। সো প্লুরা যদি ইনভলভড হয়, সেখান থেকে আমি হিমোরেজিক ইফিউশন আসলে ক্রিয়েট হইতে দেখি। সো এইগুলাকে কনসিডারেশন আমাদের রাখতে হবে। সো এই টাইপের পেরিকার্ডিয়াল ইফিউশন হইতে পারে এবং এটাকে পেরিকার্ডাইটিসের একটা টাইপসের মধ্যে আসলে ফালানো হয়েছে। সো পেরিকার্ডাইটিস হলে আমরা ট্রিটমেন্ট কী দিব? সেটা হচ্ছে অ্যাজ পার দ্য কজ। যেমন কিছু জায়গায় আমরা এনএসআইডস দিচ্ছি, কিছু জায়গায় আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কোনো জায়গায় জাস্ট কেয়ারফুল মনিটরিং, সব রকমই থাকবে। কিন্তু এখানে কিছু একটা পার্টিকুলার কন্ডিশনকে আমাদের একটু ফোকাস রাখতে, সেটা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পনেট। কার্ডিয়াক ট্যাম্পনেটের বেসিক কনসেপ্ট হচ্ছে, মনে করি এটা হচ্ছে হার্ট, তার চারদিকে মনে করি এটা হচ্ছে আমার প্লুরা পেরিকার্ডিয়াম, আর তার মধ্যে এখানে কিছু ফ্লুইড ছিল। এখন নর্মালি পেরিকার্ডিয়াল স্পেসে যে ফ্লুইড থাকে সেটা কিন্তু আসলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। যেমন হার্ট সুন্দর মতো ডায়াস্টল সিস্টল করতে পারে, কোনো মানে লুব্রিকেন্টে কাজ করে যেন ফ্রিকশন না হয়। কিন্তু কাহিনী হচ্ছে যদি এখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড জমা হয়, এখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড হইতে পারে পেরিকার্ডাইটিস থেকে লার্জ ইফিউশন হয়ে গেছে, সেখান থেকেও হইতে পারে। বা মনে করি এখানে একটা এমআই হয়ে ফ্রি ওয়াল রাপচার হয়ে হিউজ ব্লাড এখানে চলে আসে, সেখান থেকেও হইতে পারে। কেউ একটা চাকু মেরে দিছে বা কোনো একটা ট্রমা হয়েছে, সেখান থেকে অনেক ব্লাড এসে সেই ব্লাড এখানে জমা হয়েছে, সেভাবেও হতে পারে, সবভাবেই হইতে পারে। কিন্তু যখন এই পেরিকার্ডিয়াল স্পেসে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড অ্যাকুমুলেট করতেছে, সেটা কি করে চারদিক থেকে সে হার্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে। এই যে সে বাইরে থেকে হার্টের প্রতি একটা এক্সটার্নালভাবে সে প্রেশার ক্রিয়েট করে, এই প্রেশারের এগেনস্টে হার্ট ডায়াস্টল করতে পারে না, একদমই ডায়াস্টল করতে পারে না। সে যখন ডায়াস্টল করতে না পারে, পেশেন্ট তাহলে এয়ার ডায়াস্টলিক ভলিউম কমে যাবে, স্বাভাবিকভাবে স্ট্রোক ভলিউম কমে যাবে, স্বাভাবিকভাবে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। সো এইখান থেকে পেশেন্টের একটা অ্যাকিউট হার্ট ফেইলার ডেভেলপ করে। এই যে অ্যাকিউট হার্ট ফেইলার ডেভেলপ করলো, এই কন্ডিশন সময়ের সাথে সাথে খারাপ হতে থাকবে। পেশেন্টের আমরা দেখবো যে ব্লাড প্রেশার ফল করছে, হিমোডাইনামিক আমরা দেখবো যে পেশেন্ট হিমোডাইনামিকলি আনস্টেবল, এবং পেশেন্ট এখান থেকে খুব দ্রুত মারাও যায় যদি প্রপার টাইমে যদি ডিল না করা যায়। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। তাহলে এই যে ঘটনাটা ঘটলো যে অ্যাকিউট হার্ট ফেইলার ডিউ টু ভেন্ট্রিকুলার কম্প্রেশন, কেন কম্প্রেশন হচ্ছে? ডিউ টু অ্যাকুমুলেশন অফ লার্জ অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াম স্পেসে প্রচুর পরিমাণে ফ্লুইড জমছে, সেটা ফ্লুইড হতে পারে, ইফিউশন হতে পারে, ব্লাড হইতে পারে, এনিথিং। বাট এই ঘটনাটা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পনেট, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে কি করতে হবে? পেরিকার্ডিওসেন্টিসিস করে এই কালেকশনকে বাইর করে ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই। সো এই হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পনেট, যেটা আমাদের এই পেরিকার্ডিয়াল ইফিউশনের সাথে আলোচনায় চলে আসে, বিকজ হিউজ অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ইফিউশন আসলে এটা কনসিডার করতে হবে। আচ্ছা, পেরিকার্ডাইটিসের মধ্যে ছিলাম, পেরিকার্ডাইটিসে আবার ব্যাক করি। সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, পেশেন্টের টিপিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের সেন্ট্রাল চেস্ট পেইন হবে। তবে এইখানে চেস্ট পেইনটা একটু শার্প চেস্ট পেইন হয়, যেটা পেশেন্ট মুভ করার সাথে সাথে বাড়ে, লাইক পেশেন্ট মুভ করতেছে পেইনটা বাড়ে এরকম। এবং এইখানে পেশেন্টকে যদি আমরা আসলে অস্কালটেট করি, আমি একটা পেরিকার্ডিয়াল রাব পাবো। এখন পেরিকার্ডিয়াল রাব এবং প্লুরাল রাবের মধ্যে পার্থক্য কি? একটা লোক দম ধরে রাখবে, লাইক বলবো শ্বাস না, শ্বাস ছাড়েন, শ্বাস ধরে রাখেন, শ্বাস নেবেন না এখন, তখন আমি পেরিকার্ডিয়াল রাবার পাবো না। কিন্তু ওই মোমেন্টে মানে প্লুরাল রাবার পাবো না, কিন্তু সে শ্বাস মানে বন্ধ করে ফেলছে, তখন পেরিকার্ডিয়াল রাব আসলে পাওয়া যাবে। তাহলে এটা একটা পার্থক্যের জায়গা। সেকেন্ড কথা হচ্ছে যে এইখানে পেশেন্টের ক্ষেত্রে আমাদের আরও কিছু ডাটা লাগে, সেটা কি? আমরা পেশেন্টের এখানে ইসিজি করি। ইসিজি করলে আমি পেরিকার্ডাইটিসে দেখব পেশেন্টের টি ইনভার্সন থাকতেও পারে, নাও থাকতে পারে, পিআর ডিপ্রেশন, যেটা খুবই মেজর ফাইন্ডিংস, 1 নাম্বার ফাইন্ডিংস আসলে এটাই বলা উচিত। আর 2 হচ্ছে এসটি এলিভেশন। এই এসটি এলিভেশন এমআইয়ের মতো না, এই এসটি এলিভেশনটা ডিফিউজ,
ডিফিউজ এসটি এলিভেশন এবং কনকেভিটি আপওয়ার্ডস, মানে নর্মাল একটা এসটি এলিভেশন এমআইতে মনে করি এরকম, হ্যাঁ, আর এইখানে এসটি এলিভেশন হবে অনেকটা এরকম। সো এখানে ইসিজিটা কীরকম, এটা তো পি ওয়েভ, এটা আর প্রথম কথা পি আর ডিপ্রেশন, আর এই যে এরকম কনকেভিটি আপওয়ার্ডস এরকম একটা এসটি এলিভেশন থাকবে, টি ইনভার্সন থাকতেও পারে নাও থাকতে পারে। সো দিস ইজ দ্য টিপিক্যাল ইসিজি ফিচার। সো আমাদের পেরিকার্ডাইটিস এটা থাকে, পেরিকার্ডাইটিস নিয়ে আলোচনা তাহলে মোটামুটি এটাই। তাহলে আমরা পেরিকার্ডাইটিস বললাম, মায়োকার্ডাইটিস বললাম, কার্ডিওমায়োপ্যাথি বললাম। সো আমাদের এই ক্লাসে আলোচনার টপিক এইটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।